Welcome to Holistic Health and Cure. Determine and be confident to be healthy and recovery from illnesses. Enrich yourself with proper and very scientific foresight health content here. Health content made for public health betterment by Dr. MD Ali Sheikh, MBBS MD, WBUHS, PGT. কোলেস্টেরল সমস্যা কি তৈরি করে? একটা কোলেস্টেরল কি সমস্যা তৈরি করে এতক্ষণ তো বুঝলাম। কোলেস্টেরল যদি কোনো ভেনের গায়ে, কোনো শিরার গায়ে যদি জমে যায় বা কোনো ধমনী গায়ে জমে, যাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়। অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাথেরো মানে কি ভেসেল, আর স্ক্লেরোসিস মানে শক্ত হয়ে যাওয়া। একটা ভেন আছে, এখানে একটা ছোট্ট কোলেস্টেরল জমেছে হালকা দিয়ে, যে জমেছে সে ধরো আরও জমানোর চেষ্টা করছে। কারণ হচ্ছে এখানে এলডিএল আছে, এলডিএলের অ্যাক্টিভিটি কী আছে, ক্যাট কী আছে, অ্যাসিটাইল কোএ অ্যাসাইল ট্রান্সফারেজ। এই প্রোটিনটা একমাত্র এলডিএলে থাকে, যার জন্য কী করে, এ যত চর্বি আছে চর্বিগুলোকে ভেঙে ভেঙে ও ওখানে জমে দেয়। মানে সহজ কথা, এই প্রোটিনটার গায়ে এই লিপোপ্রোটিনের একটা ফুটো আছে, ও লিকেজ করছে, এখানে জমছে। একবার যখন একটা জমা শুরু করলো, কোথাও ঝামেলা হলে কি হয়, 5টা লোক দেখতে যায়, কী হলো দেখা যায় 100টা লোক জমে গেছে। তো এরকম এক জায়গায় একটা যদি জমে যায়, 10টা এসে হাজির হয়ে যায়। দিয়ে এটা জমতে এটা একদিনে হয় না, এটা হতেই 20 বছর লাগে। হতে একটা সময়কে দেখা গেলো পুরো শিরার এখানে জমে গেছে। তাহলে যেটা এত বড় ছিল এটা মোটামুটি 80% হয়ে গেল। তাহলে ধরো যখন হাঁটবো, ছুটবো, লাফাবো, যে পরিমাণে আমার রক্ত যাচ্ছিলো আগে তার থেকে কমে যাবে। তাহলে একটু ভারী কাজ করলে হাঁপ লাগবে, শ্বাসকষ্ট হবে বা এই বুকে ব্যথা হবে, তাহলে 50% হয়ে গেল। রক্ত যাচ্ছে, আরও একটু বেশি কষ্ট হবে। ধরো 70% হয়ে গেল, আরও একটু কষ্ট হবে। ধরো মোটামুটি যখন 80% হয়ে গেল, তখন পেশেন্ট আর একটু বাথরুম হেঁটে যেতে পারবে না। বুকে যদি হয়, হার্টে ধরো শিরাতে যদি হয়, পালমোনারি আর্টারিতে, ধরো 80% ব্লকেজ হয়ে গেলে তার উপরে যে 20% ফাঁকা থাকছে, ওটুক বসে থাকা অবস্থায় যে পরিমাণে শক্তি দরকার একটা হার্টের বা একটা সুস্থ মানুষের, সেইটুকু সাপ্লাই করতে পারবে। কিন্তু কথা বলা, হাঁটা, কাজ করা, বাথরুমে যাওয়া, খাওয়া, তার জন্য এক্সট্রা দরকার এনার্জি, সেটুকু আর দিতে পারবে না। তখন ওই বুকে হার্টের মাসেলগুলো রক্তের অভাবে তখন মানে কী হবে, রক্তের অভাবে ও মরে যাবে, নষ্ট হয়ে যাবে, ইনফ্লামেশন শুরু হবে, তখন ইসচিমিয়া হবে, হার্ট অ্যাটাক হবে। তাহলে এখন পুরোটা যখন ব্লক হয়ে যাবে, মানে হঠাৎ করেই মায়োকার্ডিয়াল ইনফাকশন হবে, হঠাৎ করে ধুম করে বাড়িটা ভেঙে পড়বে, এটা বলা হয় মায়োকার্ডিয়াল ইনফাকশন বলা হয়। এটা যখন হবে তখন ইমিডিয়েট কোনো রকম দ্বিধাগ্রস্ত না করে পেশেন্টকে হসপিটালে ভর্তি করে সঙ্গে সঙ্গে স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম, তারপরে হেপারিন দিয়ে তাকে কোনো রকম একটু খুলে, তারপরে তোমার ওই অ্যাঞ্জিওপ্লাস্টি করো বলো বা ওই তোমার বলো, এগুলো করে তোমার পেশেন্টকে ঠিক করতে হবে। তাহলে কোলেস্টেরল জমার একটা বড় সমস্যা। তাহলে কোলেস্টেরল জমার জন্য একটা বড় সমস্যা কী হলো, আমি তো আগে দেখলাম ডায়াবেটিস তো হচ্ছেই, তার সঙ্গে কি হচ্ছে, হার্টের প্রবলেম তৈরি হচ্ছে, ইসচিমিয়া, হার্ট অ্যাটাক, হার্টের ব্লক। এখন এই জিনিসটাই এই হার্টে যেমন এটা জমছে বলে বুঝতে পারছি, কারণ হার্ট তো সব রক্ত পাম্প করে, এই জন্য আমরা বেশি অনুভব করতে পারি। এবার এই জিনিসটা যদি ব্রেনে হয়, স্ট্রোক। এই একই ঘটনা যদি চোখে হয়, চোখের স্ট্রোক। একই ঘটনা যদি কানের মধ্যে হয়, কানের স্ট্রোক। একই ঘটনা যদি তোমার ধরো এই ব্রেনের নিচে মিডল অবলাঙ্গাটা, যেখান থেকে জিভকে চলায়, যে নাম গ্লোসোফেরেঞ্জাল নাম, 11 নম্বর নাম, তার গোড়াতে যদি হয়, তো জিভ দিয়ে কথা বলতে পারবে না। একই ঘটনা যদি মুখের 5 নম্বর নাম, ফেসিয়াল নার্ভে যদি গোড়াতে হয়, তাহলে কী হবে, মুখ বেঁকে যাবে। একই ঘটনা যদি তোমার শীত দাঁড়াতে হয়, তাহলে পা অবশ হয়ে যাবে, বাচ্চা চলতে পারবে না। ঠিক একই ঘটনা যদি কিডনিতে হয়, তাহলে কিডনি ফেল হবে, কিডনি ইঞ্জুরি হবে। একই ঘটনা যদি ফুসফুসে হয়, পালমোনারি এম্বোলিজম হয়ে ফুসফুসে পেশেন্ট মারা যাবে। তাহলে যেখানে শিরা বন্ধ হবে সেখানে তার সমস্যা হবে। এবার যদি এখানে পায়ে হয়, পায়ের পাতায় হয়, তাহলে পায়ের পাতা শিরা ধমনী সব বন্ধ হয়ে থাকবে, রক্ত যাবে না, পায়ের পাতাগুলো, আঙুলগুলো কী হবে, কালো হবে, পচে যাবে, পা ঝিমঝিম করে জলবে, নিউরোপ্যাথি হবে। তাহলে এই কোলেস্ট্রল আর ডায়াবেটিস যেহেতু সম্পর্কিত, আমি এতক্ষণ দেখলাম। আর কোলেস্ট্রল বেড়ে গেলে কী চোখের সমস্যা মানে রেটিনোপ্যাথি হতে পারে, ব্রেনের সমস্যা মানে স্ট্রোক হতে পারে, তারপরে হচ্ছে ফুসফুসে মানে এম্বোলিজম হতে পারে, হার্টের মানে কার্ডিওমায়োপ্যাথি বা কার্ডিয়াক অ্যাটাক হতে পারে, ইসচিমিয়া হতে পারে,
কিডনিতে হলে কিডনি রেটিনোপ্যাথি হতে পারে, অথবা পায়ে যদি হয় পায়ে নিউরোপ্যাথি হতে পারে, বা ভাস্কুলার ডিজিজ হতে পারে, বা গ্যাংগ্রিন হতে পারে। তাহলে কোলেস্টেরল যেমন ভালো জিনিস ছিল, বেশি হওয়ার জন্য খারাপ হয়ে গেল। কোনো মানুষ যেন খুব ভালো হলে আবার বেশি খারাপ, আবার খুবই খারাপ হয়ে গেল খুবই খারাপ, মিডিয়াম থাকতে হবে। এই জন্য বারবার বলা হচ্ছে মধ্যম পন্থা, মধ্যম পন্থা হচ্ছে উত্তম পন্থা। হয়েছে কোলেস্টেরল। এতক্ষণ যে আলোচনা হলো তার সাপেক্ষে আমরা এটুকু বুঝতে পেরেছি লিভারের ভূমিকা কী আছে। কোলেস্টেরল এবং ডায়াবেটিস হওয়াতে লিভারের কী ভূমিকা আছে এটা বুঝতে পেরেছি। এবার তোমরা একে একে বলো দেখি, ডায়াবেটিস ও কোলেস্টেরল অসুখের পিছনে লিভারের ভূমিকা। প্রথমে ডায়াবেটিসটা বলো। প্রথমে হচ্ছে আমরা দেখলাম যে লিভার অনেকগুলো, লিভার অ্যাকচুয়ালি মেটাবলিক হাব, মানে একটা কেমিক্যাল হাব। এটা কোষের মধ্যে যত রকম কেমিক্যাল প্রসেস চলে সেগুলো চালানোর জন্য যত রকমের র মেটেরিয়াল দরকার হয়, যেমন ধরো এনজাইম, গ্লুকোজ, তারপরে হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা অ্যাসিটাইল কোয়ে, অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ভিটামিন, মিনারেল, এগুলো লিভার কী করে জমিয়ে রাখে, আবার যখন যে কোষে প্রয়োজন তখন সেখানে সাপ্লাই করে। ঠিক যেমনভাবে গ্লাইকোজেনকে স্টোর করছে, গ্লুকোজকে মানে গ্লাইকোজেন হিসেবে স্টোর করছে, তেমনিভাবে বিভিন্ন কোষের প্রয়োজনে ভিটামিন B1, 2, 3, 4, 5, B1 মানে নিয়াসিন, B2 মানে রাইবোফ্লাভিন, B2 মানে কি B1, B2, B3, তারপরে হচ্ছে B5, B6, B12, B7, এসব। B1-এর নাম কি নিয়াসিন, B2 হচ্ছে রাইবোফ্লাভিন, B3 থায়ামিন, B5 প্যান্টোথেনিক অ্যাসিড, B6 ফোলিক অ্যাসিড, B12 সায়ানোকোবামালিন, B7 বায়োটিন। এতগুলো ভিটামিন। মিনারেল কি আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, নিকেল, তারপরে কপার, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো জমিয়ে রাখা। তার সঙ্গে গ্লাইকোজেন জমিয়ে রাখা, অ্যামাইনো অ্যাসিড, অ্যাসপার্টেন, গ্লুটামিন, তারপরে হচ্ছে অ্যাসপারাজিন, তারপরে হচ্ছে তোমার লাইসিন, লিউসিন, গ্লাইসিন, তারপরে হচ্ছে ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, সেরিন, এতগুলো অ্যামাইনো অ্যাসিড সব জমিয়ে রাখা। তারপরে ফ্যাটি অ্যাসিড কি তোমার হচ্ছে ওমেগা-3, ওমেগা-6, হ্যাঁ, তারপরে অ্যারাকিডোনিক অ্যাসিড, এগুলোকে কী হিসাবে জমে রাখা, টিএজি হিসেবে ফর্মে যাওয়া, কোলেস্ট্রল এস্টার হিসেবে জমে রাখা। এতগুলো জিনিস কে জমে রাখছে? লিভার। এবং লিভার জমে রাখছে যখন দেহের বিভিন্ন জায়গায় কাজে লাগবে তখন তাকে দিতে হবে, এবং সেই কাজে লাগবে এই ব্যাপারটা বুঝাবে কে? লিভারকে। ইনসুলিন বুঝাবে, গ্লুকাগন বুঝাবে, এপিনেফ্রিন বুঝাবে, আর T4 হরমোন বুঝাবে। এগুলো বুঝাবে, তারপর এগুলো বেরিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় কাজ করবে। তাহলে অন্যান্য কোষের গ্লুকোজ এবং অন্য কোলেস্টেরলের মেটাবলিক পাথওয়েতে লিভার একটা ইম্পর্ট্যান্ট প্লে রোল করছে। এখন যদি লিভারে বেশি বেশি পরিমাণে কোলেস্টেরল সিনথেসিস হয়, এন্ডোজেনাস সিনথেসিস বেশি হয়, তাহলে আমার কোলেস্টেরল ভেনে শিরাতে জমবে বেশি। তাহলে লিভার যদি সমস্যায় থাকে, লিভারের মধ্যে যদি মার্কারি, কপার, নিকেল, ক্যাডমিয়াম, হেভি মেটাল যেগুলো ইনজুরি হচ্ছে, বা টক্সিক বিভিন্ন রকম ভাইরাল বাই প্রোডাক্ট, নিউরোটক্সিন, ডার্মাটোটক্সিন, বা ডেড ভাইরাস, এপস্টাইন ভাইরাস, সিঞ্জেল ভাইরাস, এগুলো যদি বেশি জমে, কোনো ব্যাকটেরিয়া বেশি জমে, মানে সেলুলার অ্যাক্টিভিটি বেড়ে যায়, জিএনএ এক্সপ্রেশন বেড়ে যায়। এটা জিন এক্সপ্রেশন, তো HMG কোয়ে রিডাক্টেজ এনজাইম আর HMG কোয়ে সিনথেজ এনজাইম, এই দুটো এনজাইম কী করে? কোলেস্ট্রল সিনথেসিসের কাজে লাগে। তো এই দুটো এনজাইম তৈরি হওয়ার জন্য আমি প্রথমেই বলেছি প্রত্যেকটা প্রোটিন তৈরি হওয়ার জন্য একটা জিন লাগে। এবার সেই জিনে থাকে অনেকগুলো নিউক্লিওটাইড, কোডন থাকে। এখন ধরো কোনো ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু ঢুকলো কোষের মধ্যে, লিভার কোষের মধ্যে ঢুকে গিয়ে সেই জিনটাকে খুলে দিল। একটা গরু গলায় দড়ি দিয়ে খুঁটিতে বাঁধা ছিল, কোনো দুষ্ট লোক এসে ধরো সেই ষাঁড়টাকে খুলে দিল, তাই ষাঁড় গোটা পাড়া ঘুরে বেড়াবে, যাকে তাকে ঘুষি মারবে, ব্যাপারটা সেরকম। এবার সে HMG কোয়ে রিডাক্টেজ আর সিনথেজ এনজাইমের যে জিনটা সে কন্ট্রোলে ছিল, কিন্তু যখনই দেহের মধ্যে লিভারের কোষের মধ্যে এই সমস্ত টক্সিনগুলো ঢুকে গেল তখন ওর এনজাইমের অ্যাক্টিভিটি বেড়ে গেল। আর যখনই বেড়ে গেল যেখানে যেখানে ফ্যাটি অ্যাসিড আছে ভেঙে ভেঙে অ্যাসিটাইল কোয়ে তৈরি করছে, আর অ্যাসিটাইল কোয়ে থেকে তখন কোলেস্ট্রল তৈরি হচ্ছে। আর বেশি বেশি কোলেস্ট্রল যখন তৈরি হচ্ছে তখন সেইগুলোকে লিভার জমে রাখতে পারছে না বেশি, কারণ ওর তো জায়গা কম,
তখন বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে, অ্যাডিপোজ টিস্যু, ব্রাউন টিস্যু যেখানে যেখানে আছে পাঠাচ্ছে। সেখানেও যখন জায়গা হচ্ছে না তখন বিভিন্ন ভেনের গায়ে, আর্টারির গায়ে জমছে, দিয়ে আলটিমেট কী তৈরি হচ্ছে? অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি হচ্ছে, স্ট্রোক তৈরি হচ্ছে, হার্ট অ্যাটাক তৈরি হচ্ছে। তাহলে এখানে লিভারের ভূমিকা আছে। আবার ধরো তুমি যখন এক্সারসাইজ করছো, তুমি 2 ঘন্টা না খেয়ে এক্সারসাইজ করছো, তো না খেয়ে যখন এক্সারসাইজ করছো তখন কোষের তো শক্তি লাগবে। তো শক্তিটা কোত্থেকে আসবে? তখন তো গ্লুকোজ নাই, তাহলে গ্লাইকোজেন ভাঙতে হবে। গ্লাইকোজেন কোথায় আছে? লিভারে আছে। গ্লাইকোজেন ভাঙার পরেও আর গ্লুকোজ পাওয়া যাচ্ছে না, এবার কোত্থেকে ভাঙবে? ফ্যাট থেকে ভাঙবে। এবার ফ্যাট থেকে ভাঙার জন্য লিভারে যে জমা আছে টিএজি বা কোলেস্ট্রল সেটাকে ভেঙে চেষ্টা করবে। দিয়ে তাহলে আমার লেট স্টেজে, আমার যখন ফাস্টিং স্টেজে থাকছি বা এক্সারসাইজ স্টেজে থাকছি, তখন কিন্তু আমার লিভার সেই গ্লুকোজটা তৈরি করে দিচ্ছে। আবার এক্সারসাইজ করলে কী হয়? প্রচুর পরিমাণে অক্সিজেন কম থাকে, তখন কী হয়? ল্যাকটেট তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। সেই ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়ার জন্য দেখবে হাত পা খুব ব্যথা হয় ব্যায়াম করলে, হয় কিনা অনেকের? সেই ল্যাকটিক অ্যাসিড কিন্তু নন কার্বোহাইড্রেট একটা প্রোডাক্ট। এখন যখন এক্সারসাইজ করছি, সেই ল্যাকটিক অ্যাসিড থেকেও গ্লুকোজ তৈরি করতে পারে একমাত্র লিভার। ল্যাকটিক অ্যাসিড আমরা মনে করলে এতক্ষণ ধরে যে শুধু কার্বোহাইড্রেট সাথে থেকেই গ্লুকোজ তৈরি হয়, তা না। এবার সেই ল্যাকটেটটা লিভারে যাবে, লিভারে গিয়ে আবার ওই এনএডিএইচের সাথে বাইন্ড করে পাইরুভেট তৈরি করবে। পাইরুভেট থেকে আবার রিভার্স প্রসেসে নিওগ্লুকোজেনেসিস তৈরি করবে। নিওগ্লুকোজেনেসিস গিয়ে গ্লুকোজ তৈরি করবে। সেই গ্লুকোজ আবার তখন বিভিন্ন জায়গায় সাপ্লাই করবে। মানে লিভার তোমাকে বাঁচিয়ে রাখার জন্য যা যা প্রক্রিয়া পদ্ধতি যা দরকার, কাউকে খুন করতে হলে খুনও করবে। তাহলে ব্লাডের গ্লুকোজ ঠিক রাখার জন্য লিভার তোমাকে আপ্রাণ প্রচেষ্টা করছে। যদি গ্লুকোজ সাপ্লাই না থাকে, তাকে সাপ্লাই করার জন্য অন্য অন্য যা আছে সেখান থেকে গ্লুকোজ তৈরি করছে। সে ফ্যাট হোক, ফ্যাটি অ্যাসিড হোক, টিএজি হোক, কোলেস্ট্রল হোক, এস্টার হোক, বা তোমার অ্যামাইনো অ্যাসিড হোক, অথবা তোমার ল্যাকটেট হোক, নন কার্বোহাইড্রেট যে কোনো মলিকুল হোক, সেখান থেকে ও তৈরি করছে গ্লুকোজ। আলটিমেট আরবিসি সেলকে দিচ্ছে, ব্রেন সেলকে দিচ্ছে, আলটিমেট বিভিন্ন কোষকে দিচ্ছে, দিয়ে বাঁচিয়ে রাখছে। কিন্তু এটা কতক্ষণ চলবে? এটা এত বেশি পরিমাণে তৈরি করতে শুরু করেছে যে বেশি পরিমাণে, এবার ব্রেন তো আর গ্লুকোজ নাই, ব্রেন তো এই যেটুকু গ্লুকোজ তৈরি হলো সব শেষ। এবার ব্রেন চলবে কী করে? তখন ফ্যাটি অ্যাসিড ভাঙতে শুরু করবে। ফ্যাটি ওই তোমার যা ফ্যাট জমে আছে ভাঙতে শুরু করবে, ফ্যাটি অ্যাসিড তৈরি হবে। ফ্যাটি অ্যাসিড আবার সেই লিভারেই তৈরি হবে, লিভার থেকে আবার অ্যাসিটাইল করে তৈরি হবে। সেই অ্যাসিড করে তখন আলটিমেট কী হবে? কিটোন বডি তৈরি হবে, কিটোজেনেসিস হবে। সেই কিটোন বডি তখন ব্রেনে যাবে, ব্রেনে তখন শক্তি সাপ্লাই করবে। তাহলে ব্লাডের গ্লুকোজ কমে গেলে আপনাকে সার্ভাইভাল বেঁচে রাখার জন্য লিভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আবার বেশি বেশি খেয়ে ফেললে সেই এক্সেস গ্লুকোজটাকে যাতে টিএজি ফর্ম করতে পারি, কোলেস্ট্রল এস্টার তৈরি করতে পারি, সেটা কাজ করছে লিভার। তাহলে আলটিমেট বা গ্লাইকোজেন জমে রাখা, সেটা কাজ করছে লিভার। তাহলে গ্লুকোজের ডায়াবেটিসের হওয়ার পিছনে গ্লুকোজের একটা বিশাল ভূমিকা রয়েছে। তাহলে লিভার যদি কোনোভাবে ডিস্টার্ব হয়ে যায়, তাহলে কোলেস্ট্রলও হবে, ডায়াবেটিসও হবে। কোলেস্ট্রল যদি আর ডায়াবেটিস যদি হয়, তার পরবর্তীকালে যদি আনট্রিটেড থাকে, অবহেলিত থাকে, তাহলে হার্ট অ্যাটাকও হবে, ব্রেন স্ট্রোকও হবে, কিডনি ফেলিয়ারও হবে। আর যদি লিভার গন্ডগোল হয়ে আছে, ব্লাডের ডেন্সিটিও বাড়বে, প্রেশারও বাড়বে, তাহলে আরও চান্স বেড়ে যাবে স্ট্রোক হওয়ার। তাহলে লিভার হচ্ছে পিস মেকার অর্গান। লিভার হচ্ছে দেহকে, প্রত্যেকটা কোষকে শান্তি ও সুখে রাখার জন্য, ইন্টারনাল হোমিওস্ট্যাসিস ঠিক রাখার জন্য একটা ভাইটাল অর্গান, যেটা কেমিক্যাল হাব। আর হার্ট হচ্ছে পেস মেকার, আর লিভার হচ্ছে পিস মেকার। তাহলে লিভারের ভূমিকা রয়েছে। এরপর কমপ্লিকেশন কী আছে সব বলে দিয়েছি। ডায়াবেটিস হলে কী কী কমপ্লিকেশন হতে পারে? ডায়াবেটিস যদি হয়, তাহলে রক্তে গ্লুকোজ বেশি কিন্তু কোষে গ্লুকোজ কম। তাহলে কোষ সাফার করছে, শক্তির অভাবে দুর্বল হয়ে পড়ছে, তাহলে আমি দুর্বল হয়ে পড়ব। ব্লাডের গ্লুকোজ বেশি হয়ে যাবে নাকি ব্লাডের অসমোলারিটি বেড়ে যাওয়া, ব্লাডের অসমোলারিটি বেড়ে যাওয়া নাকি ব্লাডের ডেন্সিটি বেড়ে যাওয়া, ব্লাডের ভিসকোসিটি বেড়ে যাওয়া। ব্লাডের ভিসকোসিটি বেড়ে যাওয়া মানে কি, যে কোনো অঙ্গে যে রক্তের পারফিউশন সেটা কমে যাবে। সেটা কমে গেলে সেই অঙ্গের যা যা সমস্যা, দুর্বলতা, সেগুলো তৈরি হবে, কোষগুলো নষ্ট হবে। এছাড়া ডায়াবেটিস যদি বেশি হয়, রক্তের গ্লুকোজ আলটিমেট কী হবে? সরবিটলে কনভার্ট হবে পলিঅল মেথডের মাধ্যমে। সেই সরবিটল চোখের যদি মনিতে জমে, তখন চোখের ছানি হবে। ঠিক আছে, এটা হলো। আর আরও ডায়াবেটিস অনেক কিছু হয়, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, তারপরে হচ্ছে রেটিনোপ্যাথি, অনেক কিছু হয়। কোলেস্ট্রলে একই জিনিস বললাম। কোলেস্ট্রলে একটাই অসুখ সমস্যা, সেটা হচ্ছে যদি শিরার গায়ে বা কোষের চারিপাশে বা ম্যাট্রিক্সে যদি কোলেস্ট্রল বেশি বেশি জমে, তাহলে হয় ও অন্য কাউকে যাওয়ার রাস্তা বন্ধ করে দেবে, ইনসুলিনের কাজ কমিয়ে দেবে,
অথবা সেখানে রক্ত প্রবাহ কমিয়ে দেবে, তারপরে যা যা হয় তাই হবে। ঠিক। এবার ডায়াবেটিসের প্রচলিত ধারণা ট্রিটমেন্ট কী আছে। এবার হচ্ছে ডায়াবেটিস করলে আমরা কী করি, আমরা মনে করি যে প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন কম তৈরি হচ্ছে, তাই ইনসুলিনকে একটু গুঁতে মার, বেশি বেশি বেরাক। এই জন্য গ্লিমিপিরাইড ওষুধ, ইনসুলিন ও গক যেগুলো আছে দিলাম, মেটফরমিন দিলাম, দিয়ে এমনিতে অসুস্থ প্যাঙ্ক্রিয়াস তাকে আবার গুটিয়ে গুটিয়ে যতটা পারা যায় বার করলাম, দিয়ে ইনসুলিন একটু বাড়ালাম, একটু একটু গ্লুকোজ, বেশি ইনসুলিন থাকার জন্য মানে ঠেলাঠেলিতে একটু বেশি কাজ করছে বলে একটু গ্লুকোজ কমলো। ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানোর জন্য আমরা কীভাবে হয় যায় না, কিন্তু এক্সারসাইজ করতে বলি। এক্সারসাইজ করলে কি হয়, এক্সারসাইজ অবস্থায় আমাদের অ্যাক্টিভিটি বেড়ে যায়। অ্যাক্টিভিটি যখন বেড়ে যাবে তখন আমাদের যে কোষের, সেই সময় তো গ্লুকোজ নাই, গ্লাইকোজেন শেষ, তাহলে কোষের প্রত্যেকটা অ্যাক্টিভিটি ঠিক রাখার জন্য কে শক্তি সাপ্লাই করবে, টিএজি কোলেস্ট্রল, এলডিএল সাপ্লাই করবে। এবার লিভার থেকে ফটাফট ভিএলডিএল বেড়ে যাবে, এলডিএল তৈরি হবে, এলডিএল বিভিন্ন কোষে শক্তি দেবে। কী দেবে, ফ্যাটি অ্যাসিড দেবে, অ্যাসিটাইল কোয়ে দেবে, এইসব দেবে, সেগুলো আবার লিভারে আসবে, লিভারে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, বিভিন্ন কোষের মধ্যে ক্রেবস সাইকেলে ঢুকবে, তো শক্তি উৎপন্ন করবে। এবং এইচডিএল কী করবে, সেগুলো ক্যারিয়ার করে নিয়ে আসবে। তো আলটিমেট এক্সারসাইজ করলে কী হচ্ছে, তোমার ওই বিভিন্ন ভেনে বা শিরার গায়ে, আর্টারির গায়ে যে চর্বি জমে আছে, কোষের চারিপাশে যে চর্বি কোলেস্ট্রল জমে আছে, সেগুলো একটু কমবে, একটু কমবে। তো একটু যদি কমে, তো ইনসুলিন কাজ করার ক্ষমতা একটু বাড়াবে, তাহলে সুগার একটু কমবে। কিন্তু সুগারই কমবে না, তাহলে এক্সারসাইজ করলে একটু কোলেস্ট্রলও কমবে। আবার এক্সারসাইজ করলে লিভারের যে ডিটক্সিফিকেশন প্রসেস, লিভারের ব্লাড ফ্লো বেড়ে যাবে, লিভারের যে ডিটক্সিফিকেশন অক্সিডেজ অ্যাক্টিভিটি বা ডিহাইড্রোজেনেজ অ্যাক্টিভিটি বা রিডাক্টেজ অ্যাক্টিভিটি, যেগুলো বেড়ে যাবে সাইটোক্রোম P40 450 সিস্টেমের মাধ্যমে। ফলে কি হয়, লিভারে যে সমস্ত তোমার জমে আছে, তোমার হচ্ছে নিকেল, ক্যাডমিয়াম, আর্সেনিক বা আদার্স যা কেমিক্যাল প্লাস্টিক জমে আছে, সেগুলো অনেকটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলে ডিটক্সিফিকেশন হবে। এই জন্য আমরা এক্সারসাইজ করতে বলি, আর খাবারটা খেতে কম বলি, কিন্তু খাবারের যে কোয়ালিটি সেটা ঠিক ভুল বলি। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে লিভারের মধ্যে এপস্টেইন বার ভাইরাস থাকে। তো লিভারের মধ্যে যদি এপস্টেইন বার ভাইরাস থাকে, তাহলে আমাকে সেই ভাইরাসকে বৃদ্ধিকারক যে সমস্ত খাবারগুলো আছে, গমের জিনিস, দুধের জিনিস, সয়াবিন, চিনি খেলে কিন্তু সুগার বাড়বে। এবার গ্লুকোজে ডায়াবেটিসে বেশি পরিমাণে খাবার খেলে, ক্যালোরি বেশি ইনটেক করলে, এমনিতেও ডায়াবেটিস, বেশি ক্যালোরি ইনটেক করলে এক্সেস গ্লুকোজ কী হবে, আলটিমেট এক্সেস গ্লুকোজ আরও বেড়ে যাবে, ঠিক আছে। এবং ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হবে, ফ্যাট বেশি বেশি তৈরি হবে, আরও মোটা হবে বেশি। তাহলে এই জন্য ডায়াবেটিসে আমরা খাবারের পরিমাণটা কমিয়ে দিই, এক্সারসাইজ করতে বলি, আর কিছু ওষুধ দিই যাতে ইনসুলিন বেশি বেশি পরিমাণে তৈরি হয়। এখন রিসেন্ট কিছু ওষুধ বেরিয়েছে যার কাজ হলো প্রসাব দিয়ে বেশি বেশি পরিমাণে সুগারতে বার করে দেওয়া। এতদিন ইনসুলিনকে মানে লাফিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে হলো না, এবার কী করা হলো না, এবার একটা কাজ করো, সুগারটাও তো কমছে না, সুগার যা আছে ব্লাডে প্রসাব দিয়ে বার করে দাও। প্রসাব দিয়ে বার করে দিকে কিছু ওষুধ দিল, ওই যে ডাফা গ্রিপটাজন নতুন ওষুধ এসছে। তো এগুলো কী হচ্ছে, প্রসাব দিয়ে ইউরোসিউরিক ড্রাগ, তোমার গ্লাইকোসিউরিক ড্রাগ বা গ্লুকোসিউরিক ড্রাগ, এগুলো প্রসাব দিয়ে বেশি বেশি গ্লুকোজ বার করার জন্য কী হচ্ছে, প্রসাবে ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যাচ্ছে, কিডনিতে সমস্যা হচ্ছে, তাহলে গ্লুকোজের রিঅ্যাবসর্পশনটা হচ্ছে না, তাহলে এটা একটা সমস্যা আছে। মানে ডায়াবেটিসের প্রপার ট্রিটমেন্টটা এখনও কিন্তু আমরা ধরতে পারিনি। ডায়াবেটিস কেন হচ্ছে সেটা কিন্তু বোঝা গেল, সেই বেসিসে যদি আমরা কোনো পেশেন্টের ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু পেশেন্ট ভালো হওয়া সম্ভব। কোলেস্ট্রলের কী চিকিৎসা, কোলেস্ট্রলে অ্যাকচুয়ালি চিকিৎসা যদি টিএজি বাড়ে, আমি দেখলাম টিএজি একমাত্র খাবারের পরে বাড়ে, তাহলে টিএজি যদি বাড়ে শুধু খাবারের ডায়েট মডিফিকেশান বা কোলেস্টেরামিন বলে ইন্টেস্টিনাল সিকুয়েস্ট্যান্ট যেগুলো, সেগুলো দিতে পারি। আর যদি এলডিএল ভিএলডিএল বাড়ে, সেক্ষেত্রে আমাকে দিতে হবে ওই অ্যাট্রোভ্যাস্টাটিন, রোজোভ্যাস্টাটিন, যেটা কাজ হচ্ছে এইচএমজি কোয়ে রিডাক্টেজ এনজাইমকে কাজে বাধা দেওয়া। ওকে বাধা দিলে অটোমেটিক কম তৈরি হবে, তো সেটা কতদিন, আমি তো নর্মাল প্রসেসটা আনতে পারছি না, আমার বডি যে নর্মাল সেলের যে হোমিওস্ট্যাসিস সেটা তো ব্যাক করতে পারছি না। তো যতদিন না আমার কোষের একটা ইন্টারনাল হোমিওস্ট্যাসিস নর্মাল জায়গায় নিয়ে আসতে পারবো, ততদিন আমি পরিপূর্ণ সুস্থ হতে পারবো না। তো এটা হচ্ছে মোটামুটি মডার্ন যুগের চিকিৎসা, এবং এই দুটো নিয়েই এখন মানুষের মধ্যে পুরো ধাপাধাপি চলছে। এখন ব্যাপারটা হচ্ছে, এখন কার্বোহাইড্রেট খাবো না, শুধু ফ্যাট খাবো, ঘি খাবো, আর হচ্ছে প্রোটিন খাবো, তাতে আমার কতটা চর্বি, কোলেস্ট্রল বা ওজন কমবে, এটা বাস্তবিকই কমবে, কিন্তু কীভাবে কমবে এবং ক্ষতি কী একটু বলে দিই। প্রথম হচ্ছে, আমি যদি কার্বোহাইড্রেট না খাই, শুধু ফ্যাট খাই এবং প্রোটিন খাই, তাতে কি হচ্ছে, প্রোটিন ভাঙার জন্য, ফ্যাট ভাঙার জন্য লিভারকে কাজ করতে হবে বেশি। অলরেডি আমি জানি লিভার কোলেস্ট্রল এবং ডায়াবেটিস হওয়ার জন্য লিভার কিন্তু মূল একটা গোড়া কারণ।
এবার যদি আমি লিভারকে বেশি স্ট্রেস দিয়ে বেশি বেশি পরিমাণে বাইল অ্যাসিড তৈরি করাতে মানে উত্তেজিত করি, তাহলে লিভার অন্যান্য মেটাবলিক কাজগুলো করতে পারবে না। তাহলে পেটের মধ্যে গিয়ে ওই ফ্যাটগুলো এবং প্রোটিনগুলো ভাঙতে গিয়ে লিভারকে বেশি বেশি পরিমাণে বাইল অ্যাসিড তৈরি করতে হচ্ছে, প্যানক্রিয়াসকেও বেশি বেশি পরিমাণে তৈরি করতে হচ্ছে। ফলে সেই ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন অ্যামাইনো অ্যাসিডগুলো লিভারে গিয়ে ঢুকছে, কার্বোহাইড্রেট নাই ধরো, তো সেগুলো ঢোকার পরে ফ্যাটি অ্যাসিডটা গ্লাইকোলাইসিস হতে পারছে না। গ্লাইকোলাইসিস না হলে কী হতে হবে, ফ্যাটি অ্যাসিডটা অ্যাসিটাইল করে তৈরি হচ্ছে, অ্যাসিটাইলকে তৈরি হয়ে গিয়ে সেখান থেকে ক্রেবস সাইকেলে ঢুকছে সরাসরি, কিন্তু আমার আরবিসি চলবে কী করে? এই জন্য অ্যাসিটাইল করে আবার তোমার অক্সালো অ্যাসিটেট পাইরুভেটে চলে আসছে, পাইরুভেটে চলে এসে ডিকার্বক্সিলিক এনজাইমের মাধ্যমে দিয়ে আবার গ্লুকোজ তৈরি করছে, সেই গ্লুকোজ গিয়ে আবার আরবিসিকে সাপ্লাই করছে, যা আরবিসি বেঁচে থাকছে। এবার এই গ্লুকোজ আবার ব্রেনে কিছুটা যাচ্ছে, এই ফ্যাটি অ্যাসিডের অ্যাসিটাইল করে আবার কিটোন বডি তৈরি করছে, সেই কিটোন বডি ব্রেনে যাচ্ছে, ব্রেনে গিয়ে তখন অ্যাসিটাইল কিটোন বডি সাপ্লাই করছে। এবার যেহেতু কার্বোহাইড্রেট একদমই নাই, তাহলে খাবার থেকে পাওয়া ফ্যাটি অ্যাসিড বা অ্যাসিটাইল করে আর পেটের মধ্যে জমা বা চর্বিতে জমা অ্যাসিটাইল করে বা তোমার টিএজি, এগুলো সব কাজে মাঠে নেমে পড়বে। মাঠে নেমে পড়লে কী হবে, অটোমেটিক ওজন কমতে শুরু করবে, ফ্যাট কমতে শুরু করবে, ওজন কমতে শুরু করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে কিটোন বডিতে যেহেতু ব্রেন চলতে শুরু করবে কিটোন বডির মাধ্যমে, এবং আরবিসি সোললি ডিপেন্ডেন্ট অন অ্যাসিটাইল কোয়ে, ফলে আরবিসির লাইফ সাইকেলটা কমে যাবে এবং লিভারে প্রচণ্ড স্ট্রেস হওয়ার জন্য আদার্স যে মেটাবলিক অ্যাক্টিভিটি, অ্যামাইনো অ্যাসিড স্টোর করা, মিনারেল স্টোর করা বা পেটের সিকুইস্ট্যান্ট হিসেবে কাজ করা, সেগুলো ঠিকঠাক করতে পারবে না। ফলে কী হবে, ওদের কোষের যে কার্বোহাইড্রেটের যে শুধু একটা কাজ না, আরও অনেক কাজ, কী বলেছি, ম্যাট্রিক্স তৈরি করা, তারপরে হচ্ছে গ্লাইকোপ্রোটিন তৈরি করা, তারপরে হেটারোপলিসাকারাইড তৈরি করা, এসবগুলো তৈরি করা, সেগুলো ঠিকঠাক তৈরি করতে হবে না। ওজন হুড় করে কমবে, কিন্তু পরবর্তীকালে যখনই এটা ছেড়ে দেবে, হঠাৎ করে অ্যাবজর্ব চেঞ্জ হওয়ার জন্য তখন মেটাবলিক একটা স্টর্ম তৈরি হবে, কিটো অ্যাসিডোসিস তৈরি হবে, কিটোনেমিয়া তৈরি হবে, যে পেশেন্টে কিন্তু ঝিমে পড়বে, অস্থিরতা তৈরি হবে, সবাই কিন্তু নিতে পারবে না, এবং এটা সম্পূর্ণ হার্মফুল দেহের পক্ষে। এবং 10 বছর 20 বছর পর দেখা যাবে যে ব্রেনের যে সেলের যে ক্যাপাসিটি বা যে জল, সেটা শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে অ্যালজিমার্স ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ এগুলো হতে পারে। সহজ কথা, শুধুমাত্র ফ্যাটের উপরে নির্ভরশীল বা প্রোটিনের উপর নির্ভরশীল হয়ে যদি আমরা বাঁচতে চাই, সেক্ষেত্রে আমাদের পুরো মেটাবলিক পাথওয়েটা উল্টো পথে চলবে। যেটা সোজা পথে যাচ্ছিল সেটা উল্টো পথে চলবে, ফলে আমার শক্তি ক্ষয় হবে, বেশি শক্তি লাগবে, বেশি এনজাইম লাগবে, বেশি প্রোটিন লাগবে, বেশি এনএডিএইচ লাগবে, বেশি এনএডিএইচ লাগবে, যেগুলো আমার দেহে অন্য অন্য জায়গায় কাজে লাগতো সেগুলো থেমে গিয়ে এই কাজগুলো করতে হবে। ফলে আমি পুরো ইন্টারনাল যে নর্মাল প্রসেস, সেটাকে পুরো যখন ঘুরিয়ে দেবো, তখন আমি বেঁচে যাব ঠিকই, ওজন কমবে ঠিকই, কিন্তু আমার দেহের মধ্যে একটা বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, সেটা পরবর্তীকালে রিভার্স করা খুব কঠিন। এই জন্য যদি ওজন কমাতেই হয়, প্রথম ওজনের মূল সমস্যা হচ্ছে লিভারকে ডিটক্স করো আর খাবারের পরিমাণটা ঠিক করো। আর যদি এপস্টাইন বার ভাইরাস তোমার দেহের মধ্যে থাকে, কোনো প্যাথোজেন থাকে লিভারের মধ্যে, ওই ভাইরাসকে বৃদ্ধিকালে শক্তি দেয় এমন জিনিসগুলো অ্যাভয়েড করো, ব্যাস, তাহলে তুমি সুস্থ থাকবে। হেভি মেটাল ডিটক্স খেয়ে দেখবে অনেক পেশেন্টের অনেক ওজন কমেছে, খেয়াল করেছো কি? মাসে 2 কেজি 1 কেজি করে এমনি নর্মালি সব খায়, তাও ওজন কমছে। মানে লিভারকে ফাঁকা করতে পারলে ওজন কমতে লাগবে। চলো, হলিস্টিকভাবে এইভাবে আমরা উদ্ধার করতে পারি। এবার হিজামার ভূমিকা কী? হিজামার ভূমিকা এখানে আমি দেখতে পেলাম লিভার একটা রোল প্লে করছে, কোলেস্টেরল রোল প্লে করছে। তো এখানে খাবারের মধ্যে যে বিষগুলো ঢুকছে বা লিভারে যে বিষগুলো জমে আছে বা প্লাস্টিকগুলো জমে আছে, বিসফেনল জমে আছে, মার্কারি, অ্যালুমিনিয়াম, কপার, নিকেল জমে আছে, পেস্টিসাইড, হার্বিসাইড জমে আছে, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ড্রাগ, সিনথেটিক ড্রাগ জমে আছে, সেগুলো ব্লাডে ঘুরে বেড়াচ্ছে, কোলেস্টেরলও ব্লাডে ঘুরে বেড়াচ্ছে, সেগুলোকে বার করতে হবে। সেগুলো বার করার জন্য আমি একটা 0 পয়েন্টে পিঠে বা কোমরে বা পায়ে, যেখানে যেখানে যন্ত্রণা হবে, পায়েও করতে পারি। বিশেষ করে পিঠে হচ্ছে 1.55 আর এর নিচে হচ্ছে 11, 12, 13, 3টে পয়েন্টে আমি করতে পারি। আর পায়ের পাতাতে যেখানে ব্যথা হবে সেখানে করতে পারি। এদিকে কেউ এসো দেখে নিই। আমি সুগারের জন্য, কোলেস্ট্রলের জন্য করবো, তো এই পয়েন্টটা করবো 1.55, তার সঙ্গে 2 সাইডে দিতে পারো। আর কোমরে এই যে L5, L4 মাঝে একটা আর 2 সাইডে 2টো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মোটামুটি কোলেস্ট্রল আর হচ্ছে ডায়াবেটিসের জন্য। এটা কিন্তু একমাত্র ট্রিটমেন্ট না, কিন্তু আমি শুধু লিভারকে ডিটক্স করার জন্য, ব্লাডকে ডিটক্স করার জন্য এটা হিজামাটা করছি, এটা মাথায় রাখবে। ডায়াবেটিস এবং কোলেস্ট্রল কমানোর জন্য এতগুলো যা বললাম, খাবার থেকে শুরু করে মেন্টালিটি থেকে শুরু করে সব কিছু একসাথে করতে হবে। ডায়েট থেকে শুরু করে
কী খাবো না কী খাবো কতটুকু খাবো সব ঠিক করতে হবে। শুধু সকাল বিকাল 4-5টা করে ওষুধ খাবো আর সুগার কমে যাবে এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। যারা মনে করে আমি একটা সুগার হচ্ছে না 2টো সুগার ওষুধ খাবো, 3টে 4টে 5টা সুগার ওষুধ খাবো আর রাত্রেবেলা খেয়ে দিয়ে একটা কোলেস্ট্রল ওষুধ খাবো আমি সুস্থ থাকবো, তারা ভুল জগতে বাস করছে। সে যদি তার লিভারের এই সমস্ত অ্যাক্টিভিটি খেয়ে বা খাবারের পরিমাণটাকে খাবারের কোয়ালিটিটাকে ঠিক না করতে পারে, কোনোভাবেই গ্লাইকোজেন বা গ্লুকোজের মেটাবলিজম আর কোলেস্ট্রলের যে মেটাবলিজম ট্রান্সপোর্ট এগুলোকে ঠিক করতে পারবে না। আর এগুলো ঠিক করতে না পারলে তার কন্ট্রোল হলেও গুটিয়ে গাটিয়ে ইনসুলিন একটু বার করতে পারলেও সেটা বেশি দিন স্থায়ী থাকবে না। বুঝা গেল? মানুষকে ভালোবাসা দিয়ে কাজ করাতে হবে, দিমাগ দেখিয়ে রাগ দেখিয়ে ভয় দেখিয়ে কাজ করালে বেশি দিন স্থায়ী থাকবে না। তো আমাদের অঙ্গগুলো যে প্রচণ্ড বিপদের মধ্যে আছে, এখন ওকে ভয় দেখানো যাবে না, ওকে ভালোবেসে ওর যেটা পছন্দ যেটা চায় সেটা করিয়ে তাকে চিকিৎসা করতে হবে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন কি যে মানুষের সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নেই, পরিকল্পিতভাবে সৃষ্টি করেছি, শুধু তোমার যেটা দরকার যেটা গণ্ডগোল হয়ে গেছে সেটা খুঁজে বার করে সেই সিস্টেমটা ঠিক করো। তো আমি এখানে ঠিক করব কি, আমার খাবার খেয়ে ঠিক করব, খাবারের মধ্যে বিষ ঢুকছে সেটা ঠিক করব, আমার চারিপাশে রেডিয়েশন ঢুকছে সেটা ঠিক করব, পানির মধ্যে আর্সেনিক ঢুকছে মার্কারি ঢুকছে সেগুলো ঠিক করব, পোশাকের মধ্যে বিভিন্ন কেমিক্যাল ঢুকছে, 23 রকমের লিভার ট্রাবল মেকিং সবসময় আমার এক্সপোজ আছে সেগুলো ঠিক করব। আমি এক কথায় লিভারের কেয়ার নেবো, আর 2 কথায় পেটের মধ্যে যে স্টোমাকের 1 কেজি ভলিউম তাদের 3/2 1 ভাগ করে আমি খাবার খাবো। আর গ্রেলিন আর লেপটিন এই দুটো হরমোনকে ঠিকঠাক কাজ করতে দেবো। খিদে নেই তাও খাবো এইরকম রাখা যাবে না, খিদে হবে তবে খাবো। আর ডেলি এক্সারসাইজ করবো, এমন এক্সারসাইজ যেন ঘাম ঝরে, যেন একটা হেভি এক্সারসাইজ করলে মোটামুটি প্রতি মিনিটে 10 ক্যালোরি শক্তি সঞ্চয় ক্ষয় হয়। মিডিয়াম টাইপের করলে 6 বা 5 আর খুব কম করলে 2 বা 3। তাহলে আমি যদি 1 ঘন্টা করে এক্সারসাইজ করি ডেলি, মিডিয়াম এক্সারসাইজ করলাম, ব্যায়াম করলাম, একটু ফিজিক্যালি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম, তো 5 করে শক্তি ক্ষয় হলো প্রতি 1 ঘন্টা করলে। তাহলে 1 মিনিট 60 মিনিটে কত হয়? প্রায় 300 ক্যালোরি। তাহলে আমি খেয়ে নিয়েছি 2000 ক্যালোরি, দরকার আমার কত? 1600। বিভিন্ন মাসে বিভিন্ন হয়, তাহলে বাকি 300টা আমি এক্সারসাইজ করে কেটে দিলাম। তাহলে ওজন বাড়ার সম্ভাবনাও কম, আমার সেলের মধ্যে যে মেটাবলিক যে স্টর্ম তৈরি হচ্ছে, একটা জিওপার্ডি তৈরি হচ্ছে, সেটাও তৈরি হওয়ার কম। সুস্থ থাকার জন্য মাঠে যেতে হবে, কুদাল কোপাইতে হবে, ভুঁই নোড়াইতে হবে, মাথায় বোঝা বইতে হবে বা ছুটতে হবে, মাথায় ছুটতে হবে, তারপরে বাড়ির কাজকর্ম করতে হবে, বাসন মাজতে হবে, রান্না করতে হবে, ঝাঁট দিতে হবে, সব কাজ করতে হবে। তারপরে ওই একবার রান্না করে ফ্রিজে রেখে 5 দিন পর পর খাওয়া ওসব বাদ দিতে হবে। এগুলো বাদ দিতে হবে, বাদ দিয়ে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাতে বাড়ে সেই সমস্ত কাজগুলো করতে হবে এবং খাবারের পরিমাণটা কমিয়ে এনে একে দিনে আনতে হবে। খিদে লাগিয়ে খেতে হবে, খিদে লাগিয়ে খাওয়া শেষ করতে হবে। আর আমি দেখেছি প্রতি 2 রাকাত নামাজ পড়লে, যেহেতু নামাজটা হচ্ছে মডারেট এক্সারসাইজ, ধরো যদি 5 ক্যালোরি শক্তি হয় প্রতি 1 মিনিটে, তো 2 রাকাত নামাজ পড়লে 10, খুব ভালোভাবে যদি পড়ে 15 মিনিট সময় লাগবে, 10 মিনিট। তাহলে 10 মানে প্রায় 50, 2 রাকাত নামাজ পড়লে 50 ক্যালোরি শক্তি ক্ষয় হয়। তাহলে যদি জোহরে 17 রাকাত ফরজ, তাহলে 17 রাকাতে কত হয়? 1 রাকাতে 25 দুগুণে 50, প্রায় 500 ক্যালোরি। পার ডে প্রায় 500 থেকে 600 ক্যালোরি শক্তি শুধু ফরজ নামাজ পড়ে শেষ হচ্ছে। ওই সুন্নত তো আছেই, মসজিদে যাওয়া আসা হাঁটাহাঁটি তো আছেই। তাহলে আমি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং সেটা যদি মসজিদে পড়ি, আমার ডেলি অ্যাভারেজ 1000 ক্যালোরি শক্তি ক্ষয় হচ্ছে। এছাড়া মাঠের কাজ আছে, আমার পড়া আছে, বাড়ির কাজ আছে, এগুলো করছি। তাহলে আমি যদি বসে সোফায় বসে আর নরম গদি শুয়ে যদি খেয়ে দিয়ে ঘুমিয়ে জীবন কাটাই, তাহলে আমার দৈনিক 1600 ক্যালোরি লাগছে। এবার যদি সেইখান থেকে আরও অ্যাডাপ্ট বলতে অ্যাড অন করে যদি আমি এই 5 ওয়াক্ত নামাজের জায়গা করি, রাতে যদি আবার তাহাজ্জুদের ব্যাপার অ্যাড করি, বা যদি ধরো তোমার ডেলি মসজিদ যাওয়া আসার ব্যাপারটা অ্যাড করি, বা মাঠে সকালে 2 ঘন্টা কাজ করার ব্যাপারটা অ্যাড করি, বা ডেলি এক্সারসাইজ অ্যাড করি, তাহলে আমি যদি দিনে 3000 ক্যালোরি খেয়ে নিই, তাহলে দেখবা সেটা শেষ হয়ে যাবে। তাহলে আমাদের এই লাইফস্টাইলটা আসার পরে, মডার্ন লাইফস্টাইলে যখন মানুষ আরামপ্রিয় হয়ে গেছে, তখন কিন্তু ক্যালোরি বেশি সঞ্চিত হচ্ছে, ফলে মানুষের ক্ষয়টা কম হচ্ছে, তাহলে এক্সেস ক্যালোরিটা চর্বিতে কনভার্ট হচ্ছে, দিয়ে আলটিমেট গ্লুকোজ ডেভেলপ করছে, ডায়াবেটিস ডেভেলপ। তাহলে এইটা করতে হবে এবং খাবারের মধ্যে ওইগুলো বাদ দিয়ে তারপরে তোমার মেন্টালিটি ঠিক করতে হবে, স্ট্রেসটা ম্যানেজ করতে হবে। স্ট্রেস যদি কারো থাকে তাহলে তোমার ক্রনিক এপিনেফ্রিন থাকবে, গ্লুকোজ কম খেলেও ওই এপিনেফ্রিন আর T4
ও যেখানে যা আছে সে প্রোটিন হোক আর ফ্যাট হোক ও ভাঙে ভেঙে গ্লুকোজ তৈরি করবে। এই জন্য স্ট্রেসটাকে কমাতে হবে। তাহলে আজকে মোটামুটি আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম একবার সংক্ষেপে টেক হোম মেসেজ হচ্ছে, ডায়াবেটিস কি? ডায়াবেটিস হচ্ছে একটা মেটাবলিক ডিজিজ অফ কার্বোহাইড্রেট, যেখানে ব্লাডের গ্লুকোজ বেড়ে যায়, সীমার বাইরে চলে যায় বা কমে যায়। কোলেস্ট্রল কি? কোলেস্ট্রল একটা বায়োমলিকুল যেটা লিপিড মেটাবলিজমের অংশ। লিপিডের সিনথেসিস বা ব্রেকডাউন বা তার সঙ্গে কার্বোহাইড্রেটের এক্সেস ক্যালোরি হয়ে যাওয়ার সাথে সম্পর্কিত। কোলেস্ট্রল এলডিএল, ভিএলডিএল, আইডিএল, এইচডিএল বা টিএজির মাধ্যমে রক্তের মধ্যে প্রবাহিত হয়। এলডিএলটা অ্যাকচুয়ালি বিভিন্ন ভেন, শিরা, আর্টারি, ধমনী, কোষের মধ্যে সাপ্লাই করে, এবং সেটা যদি কোনো ক্রমে বেশি হয়ে যায় তাহলে কিন্তু কোষের চারিপাশে বেশি জমলে ইনসুলিন রেজিস্ট্যান্সি তৈরি করবে, ফলে ডায়াবেটিস আরও বাড়িয়ে দেবে। এই কোলেস্ট্রলের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক। ডায়াবেটিসের অ্যাকচুয়ালি মূল কারণ হচ্ছে স্ট্রেস, 2 হচ্ছে বেশি পরিমাণে খাওয়া, ক্যালোরি বেশি ইনটেক করা, 3 নম্বর হচ্ছে লিভারের মধ্যে বিভিন্ন জেনোবায়োটিক সাবস্ট্যান্স, কপার, নিকেল, ক্যাডমিয়াম, আর্সেনিক বা প্লাস্টিক বা এরকম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, এইগুলো যদি লিভারে বেশি পরিমাণে জমে, লিভারের নর্মাল স্টোরেজ ক্যাপাসিটি কমে যায়, লিভারের নর্মাল ক্যাপাসিটি কার্যক্ষমতা কমে যায়, এবং তার সঙ্গে লিভারের বিভিন্ন রকম এনজাইম যেগুলো এইচএমজি কোএ সিনথেজ রিডাকটেজ এনজাইমের অ্যাক্টিভিটি বেড়ে যায়, জিন এক্সপ্রেশন হওয়ার জন্য ডায়াবেটিস, কোলেস্ট্রল হওয়ার চান্স বেড়ে যায়। 3 নম্বর হচ্ছে এই সমস্ত সমস্যাগুলো, এই সমস্ত জিনিসগুলো থেকে কী হয়, অ্যাকচুয়ালি বিভিন্ন অঙ্গের রক্তের প্রবাহ কমে যাবে। রক্তের প্রবাহ কমে গেলে সেই সমস্ত অঙ্গের হানি হবে, ক্ষয় হবে, নষ্ট হবে, তা থেকে যা যা সমস্যা হবে। আর লিভারের ভূমিকা এই দুটো অসুখের ক্ষেত্রে দারুণভাবে গুরুত্বপূর্ণ। লিভারকে আলটিমেট এই দুটো অসুখকে ঠিকঠাক করার জন্য লিভারকে প্রপারলি কেয়ার নিতে হবে। বর্তমানকালে যদি সার্ভে করা হয়, প্রায় 90%, 99% লোকের লিভারের সমস্যা আছে, এবং লিভার দেখা যায় অধিকাংশ লোকের লিভারে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার মানে কি? চারিপাশে জমেছে, তারপর লিভারে জমার জায়গা নাই, তারপরে গুটি গাঁতিয়ে পড়েছে, মানে বস্তা ফেটে গেছে আর কি। ঠিক আছে? এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এখন মুখ্য ভূমিকা হচ্ছে লিভারকে ঠিক করা। আর লিভারকে ভূমিকা ঠিক করার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে লিভারকে ডিটক্সিফিকেশন করা, যা এতদিন হয়ে গেছে সেগুলো ঠিক করা, আর আগামীতে যাতে লিভারের ক্ষতি না হয় তার ব্যবস্থা করা। আগামীতে যাতে না হয় তার ব্যবস্থার জন্য প্রথম হচ্ছে অর্গানিক মুভমেন্ট, খাবার দাবারে বিষমুক্ত থাকা, এবং যে সমস্ত প্লাস্টিক, কেমিক্যাল, টক্সিন, সিনথেটিক কেমিক্যাল ইউজ করা হচ্ছে, বেশি অ্যালোপ্যাথিক ড্রাগ ইউজ করা হচ্ছে, সেগুলো অ্যাভয়েড করা। যতটা পরিমাণে পারা যায় প্রাকৃতিক বিষমুক্ত সবজি খাওয়া, ফল খাওয়া বা ওষুধ খাওয়া, এগুলো করতে হবে। আর এক্সারসাইজ বাড়াতে হবে জেনোবায়োটিক অ্যাক্টিভিটি, মেটাবলিজম বাড়ানোর জন্য, সাইটোক্রোম P450 সিস্টেমের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য। আর আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আমাদের নর্মাল যে ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, ঘুম ঠিকঠাক করা, খাবারের পরিমাণটা ঠিক করা, কোয়ালিটি ঠিক করা, জল বেশি পরিমাণে খাওয়া, যে সমস্ত খাবারে বেশি জল আছে সেগুলো বেশি পরিমাণে খাওয়া, ডেলি হাঁটা, এক্সারসাইজ করা। আর মনের মধ্যে যত রকমের হিংসা, বিদ্বেষ, অহংকার রয়েছে, কুধারণা রয়েছে, কুমন্ত্রণা রয়েছে, সেগুলো তাড়িয়ে দিয়ে মনকে মুক্ত রাখা, সুস্থ রাখা। এগুলো হলো মোটামুটি যেগুলো আছে সেগুলো। এবার যেগুলো হবে না আর যেগুলো হয়ে আছে সেগুলোকে ডিটক্স করতে হবে। ডিটক্স দুভাবে করা যেতে পারে, রেডিয়েশন এবং হেভি মেটাল বের করার জন্য লিভার থেকে বা ব্লাড থেকে বা ব্রেন থেকে বা প্রত্যেকটা নার্ভ সেল থেকে বের করার জন্য 5টা খাবার আছে। প্রথম খাবার হচ্ছে তোমার ব্লুবেরি ফল, দ্বিতীয় হচ্ছে বার্লিক রস পাউডার, 3 নম্বর হচ্ছে ধনেপাতা রস, 4 নম্বর হচ্ছে স্প্রুনা পাউডার বা ক্যাপসুল, আর 5 নম্বর হচ্ছে আটলান্টিক ডাস্ট। এর বাইরে পৃথিবীর অন্য কোনো খাবার নাই যে আপনার হেভি মেটাল ডিটক্স করতে পারে। 5টা আপনাকে খেতেই হবে। বর্তমানকালে সুগার, প্রেশার, কোলেস্ট্রল বলে নয়, যে কোনো রোগের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এই ডিটক্স প্রসেসের এই 5টা খাবার যদি নিয়মিত পরিমাণে খেতে পারে, তার আস্তে 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 লিভার যখন আগের অবস্থায় ফিরে আসবে, দেখা যাবে তার আগের অবস্থায় লিভার যখন আসবে, যখন কোষের লিভারের মধ্যে ইন্টারনাল হোমিওস্ট্যাসিস পুরোপুরি স্টেবল হয়ে যাবে, তখন প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা দেহের প্রত্যেকটা অঙ্গ, কোলেস্ট্রল, সুগার তো বটেই, সব আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এই, মানুষের ধৈর্য কম, মানুষের বুদ্ধি কম, জ্ঞান কম, ইনফরমেশন কম, এবং মানুষ এই ব্যাপারটা বুঝতে চায় না। কারণ মানুষ যেটাকে শেখানো হয়, মানুষ যেটাকে বোঝানো হয় সেটাই মানুষ বুঝে, মানুষ যেটা কিনে সেটাই কিনে, মানুষ যেটা ভালো বুঝে, মানুষ সেটাই খায়, মানুষ যেটা ভালো মনে করে। অতএব মানুষকে এতদিন ধরে ব্রেন ওয়াশ করে যেটাকে ভালো দেখানো হয়েছে, যেটাকে ভালো বোঝানো হয়েছে, মানুষ সেটাকেই ভালো বলে মনে বসে আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা
ধোঁকা এবং দাজ্জালের প্রতারণা। এই বলে আজকে বক্তব্য শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।